হ্যালো এভরিওয়ান, আমরা আলোর প্রতিফলন চ্যাপ্টারটা শেষ করেছিলাম মাধ্যমিকের ক্ষেত্রে। তো আজকে আমরা প্রতিসরণের মাধ্যমিকে আলোর প্রতিসরণ অংশটা থেকে কি কি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে আমরা ডিসকাস করব। ওকে, প্রতিসরণ অনেকটা বড় চ্যাপ্টার, এখানে আমরা পার্ট 1 করছি। তো পার্ট 1-এ আমরা যেগুলো শিখব সেটা হচ্ছে যে মেনলি 3টে পোর্শন থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। ফার্স্ট পোর্শন হচ্ছে প্রতিসরণের প্রথম জেনারেল টপিক, সেটা হচ্ছে প্রতিসরণের যে সূত্র থাকে। প্রতিসরণ কি, দেখো প্রতিসরণ কি যদি আমরা বলতে হয়, আমরা আগেই জেনেছি যে কোনো দুখানা মাধ্যমের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে বিভেদ তল বলা হয়। তো এই বিভেদ তলে আলো এসে যখন আপতিত হয় সেই জায়গাতে কি ঘটনা ঘটে, আলো দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় হয় সামান্য অবিলম্বের দিকে সরে যায় অথবা অবিলম্ব থেকে দূরে সরে যায়। সেটা নির্ভর করছে এটা যদি লঘু মাধ্যম হয় আর এটা যদি ঘন মাধ্যম হয় তখন অবিলম্বের দিকে সরে আসে, আর যদি ঘন থেকে লঘুতে আলো যায় তখন সেটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই দু রকমের ঘটনা আমরা দেখতে পাই। তো এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরীক্ষার রেসপেক্টে আমাদের কিভাবে কোশ্চেন আসতে পারে। তো সেই জায়গাতে এখানে প্রতিসরণের যে দুখানা সূত্র থাকে সেই দুখানা সূত্র আমাদেরকে জানতে হবে। তো দুখানা সূত্র জানার ক্ষেত্রে কি আসবে না, প্রতিসরণের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে দুখানা সূত্র থাকে। দুখানা সূত্রের একটা হচ্ছে সেই আপতিত রশ্মি ওকে, তো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও অঙ্কিত অভিলম্ব আপাতন বিন্দুতে একই সমতলে থাকে। ঠিক আছে, এটা একটা প্রথম সূত্র, এটা আমরা প্রতিফলনের ক্ষেত্রেও পড়েছিলাম। 2 নম্বর সূত্র যেটা ছিল সেটা হচ্ছে যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, যাকে আমরা প্রতিসারাঙ্ক বলি। সো এই জায়গাটা থেকে ইম্পর্ট্যান্ট, এইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে এই সূত্রটা, এটাকে স্নেলের সূত্র বলে। ঠিক আছে, এটাকে স্নেলের সূত্র বলে। এই জায়গা থেকে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে স্নেলের সূত্র কখন প্রযোজ্য নয়, এক নম্বরে দিতে পারে, অথবা ওই ক্ষেত্রে যে প্রযোজ্য নয় সেটা প্রমাণ করো। তো সেই জায়গা থেকে আমরা কি করব, দেখো দেখো স্নেলের সূত্র কখন প্রযোজ্য নয় তার উত্তর হবে লম্ব আপাতনের ক্ষেত্রে। অর্থাৎ লম্ব আপাতনের ক্ষেত্রে মানে কি বোঝাচ্ছে, আলো যখন এইভাবে এসে আপতিত হবে তখন কি হয়, আলো এইভাবে নির্গত হয়। তো সেই জায়গাতে আর এর ভ্যালু 0 হবে। তো আর এর ভ্যালু যদি 0 হয় তখন এই যে আমরা সংজ্ঞাটা পড়েছিলাম সাইন আই বাই সাইন আর, এর মান কত হবে, এর মান হবে সাইন 0 বাই সাইন 0, অর্থাৎ 0/0, যেটা কি হবে অসংজ্ঞাত। ঠিক আছে, তো সেই জায়গাতে স্নেলের সূত্র প্রযোজ্য নয় সেটা আমরা দেখাতে পারবো। এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। এছাড়া আর একটা কোশ্চেন 2 নম্বরের আসতে পারে, সেটা হচ্ছে যে বিচ্যুতি। এই জায়গাতে আমাদের 2 রকমের বিচ্যুতি পড়তে হবে, একটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি, আরেকটা হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে বিচ্যুতি। তো কোশ্চেন যখন আমরা পড়বো সেইখানে মাস্ট আমরা নোটিস করবো যে সেটা প্রতিসরণের ক্ষেত্রে বলেছে নাকি প্রিজমের ক্ষেত্রে বলেছে। তো দেখো এখানে বিচ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে,
বিচ্যুতির ক্ষেত্রে আমাদেরকে উত্তর লেখার জন্য দুটো ছবি আঁকতে হবে। এইটা আমাদের অভিলম্ব। তো এইখান থেকে যখন আলো এইভাবে এসে আপতিত হয় তখন এটাকে আমরা স্কেল দিয়ে এরকম সোজা করে লাইন টেনে দেবো আর এইটা টেনে দেবো। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার আর, এইটা সরি দিস ইজ আই, এটা হচ্ছে আর। এই যে কোণটা রয়েছে এই কোণটাকেই আমরা বলবো ডেল্টা। তো এইখানে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কি না, ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এটা যে লঘু আর এটা যে ঘন হয় সেটাকে আমাদেরকে উল্লেখ করতে হবে। তো এইখানে বিচ্যুতির ক্ষেত্রে বিচ্যুতি রাশিমালা জিজ্ঞাসা করবে। তো বিচ্যুতি কাকে বলবো না, আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যে যে কোণের পার্থক্য হয় সেটাকেই আমরা কৌণিক বিচ্যুতি বলবো। লঘুর ক্ষেত্রে এইটা রাশিমালা হবে আই মাইনাস আর। লঘু বলতে যখন লঘু মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে যায় এটা আমাদেরকে উল্লেখ করতে হবে, তো সেই জায়গাতে আই মাইনাস আর। আর ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আলো যায় তখন সেটা হয় আর মাইনাস আই। এই দুটো চিত্র আমাদেরকে আঁকতে হবে। এটা আমাদের ঘন আর এটা লঘু মাধ্যম। তো তখন আমাদের এইটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে আই। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে আর এর মানটা বড় হয়। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিচ্যুতি কাকে বলে রাশিমালা লেখো 2 নম্বরে পড়তে পারে, সেই জায়গাতে আমাদের এইটা করতে হবে। ঠিক আছে, বিচ্যুতি কাকে বলে আপতন কোণ এবং প্রতিসৃত কোণের মধ্যে যে পার্থক্য থাকে সেই পার্থক্যকে আমরা বিচ্যুতি বলবো। ওকে, সো এখান থেকে আমরা যেটা সহজ কথায় শিখলাম যে যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় তখন কি হয় না আলো অভিলম্বের দিকে সরে আসে, আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। এটা একটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে যে দুটো টপিক আমরা করব সেখান থেকে নিশ্চিত একটা আমাদের পরীক্ষাতে আসবে 3 নম্বরের। সেটা হচ্ছে যে সমান্তরাল কাঁচ ফলক যদি আমরা নিই, ঠিক আছে, এখানে যদি আমরা সমান্তরাল কাঁচ ফলক নিই তাহলে এইখানে একটা রশ্মি যদি আপতিত এইভাবে আপতিত হয় সেটা যখন প্রতিসৃত হবে তখন কি হবে, আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদের এইটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা পরীক্ষায় অবশ্যই আসতে পারে। সমান্তরাল কাঁচ ফলকে বিচ্যুতি হয় না বা বিচ্যুতি শূন্য আমরা বলতে পারি। ঠিক আছে, এটা আমরা কিভাবে প্রমাণ করব, এই প্রমাণটা আমাদেরকে পরীক্ষায় আসতে পারে। সেটার জন্য কি করব না, এইভাবে একটা রশ্মি আঁকবো যেটাকে আমরা পুরো পেন্সিল দিয়ে এই অংশটাকে ডট 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 করে এইভাবে বাড়িয়ে দেব। ঠিক আছে, তো এটা বাড়ানোর সময় এইখানে এই জায়গাতে আর এই জায়গাতে আমরা এরকম ডট ডট করে এইটাকে যোগ করে দেব। ওকে, তো এইখানে নামগুলো দিতে হবে। নামগুলোর ক্ষেত্রে ইএফ জিএইচ আমরা কাঁচ ফলক নিচ্ছি, ইএফ জিএইচ। ঠিক আছে, এবং আমাদের এখানে লাইনটা একটু বেঁকে গেছে, আমরা একটু মুছে এটাকে ভালো করে এঁকে নেব, কারণ এটা একটু বোঝার ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এরকমই যে এরকম একটা কাঁচ ফলক নিলাম, এই কাঁচ ফলকে আলো এইভাবে এসে আপতিত হওয়ার কথা ছিল, যেটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই দিকে। তো এইখানে কি হবে, আলো এইভাবে এসে পড়লো। ঠিক আছে, এটা আমার ইএফ জিএইচ কাঁচ ফলক, এ বি রশ্মি এসে আমার ও এ রশ্মি এসে ও বিন্দুতে আপতিত হলো, এটা আমার এন আর এটা আছে এন ড্যাশ। ঠিক আছে, তো এটা যদি আমার বি বিন্দু হয় তাহলে আমরা দেখতে পাবো প্রতিসরণের পর সেটা এইটার সমান্তরালভাবে এইভাবে নির্গত হচ্ছে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাবো। তো এখানে কি কি দেখবো না, এটা আমাদের আপতন কোণ আর এটা হচ্ছে প্রথম প্রতিসরণ কোণ, এইটা হচ্ছে দ্বিতীয় আপতন কোণ R2 লিখছি আর এটা হচ্ছে I2 লিখছি। এখন এখানে দেখার বিষয় আছে, আমরা এটা একটু আগে বুঝে নেব, বুঝে নিলে আমাদের করতে সুবিধা হবে। দেখো কোনো এইরকম যদি সমান্তরাল দুটো রেখা হয় এবং
সেই সমান্তরাল রেখায় এটা যদি আমার সমান্তরাল রেখা হয় তাহলে আমরা এখানে কি দেখতে পাবো দেখো, এইটা আর এই কোণ সমান হয়। এই দুটো কোণকে আমরা কি বলি অনুরূপ কোণ বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা একটা সমান হয়, আরেকটা কি হয় না, আরেকটা হচ্ছে যদি আমরা আরেকখানা সমান্তরাল রেখা এরকম ড্র করি তাহলে এখানে কি হচ্ছে না, দুটো সমান্তরাল রেখা পরস্পরকে ছেদ করেছে। দেখো এই কোণটা আমি একটা সিম্বল দিচ্ছি, এটাকে 1 নম্বর কোণ 1 নম্বর কোণ সমান হবে, এইটা 2 নম্বর কোণ এটা সমান হবে, যেহেতু এটা ছেদক হচ্ছে আমরা জানি এই দুটো সমান্তরাল রেখা এটা ছেদক, সেই কারণে এটা এক অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ হচ্ছে। এবার এইখানে দেখো এটা যদি আমরা ড্যাশ দিয়ে দিই সুবিধার জন্য, তাহলে এখানে কি পাচ্ছি 1 = 2 পাচ্ছি, আবার 1 ড্যাশ = 2 ড্যাশ পাচ্ছি, আবার কি পেয়েছি না 1 = 1 ড্যাশ আর 2 = 2 ড্যাশ। দেখো এই যে কোণগুলো পাচ্ছি আমরা, এটা সমান হচ্ছে এটা সমান হচ্ছে, আবার এই কোণগুলো সমান হচ্ছে, তার মানে এখানে আমরা কি পেলাম এখানে পেলাম যে দু জোড়া যদি সমান্তরাল রেখা পরস্পরকে যদি ছেদ করে তাহলে তাদের এই যে কোণগুলো রয়েছে এই কোণগুলো কি হবে, সব সমান হবে। তো ইনডাইরেক্টলি আমরা এটা বলতে পারি যে এই কোণগুলো যদি সমান হয় তাহলে এরা দুটো পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে। এইটাকে আমরা এইখানে কিভাবে কাজে লাগাবো দেখো, দেখো কীভাবে কাজে লাগাচ্ছি। এটা আমার সমান্তরাল কাঁচফলক, ঠিক আছে, এটা আমাদেরকে আগে জানতে হবে। তো যদি এখানে যদি কোনো চ্যুতি না ঘটে তাহলে এই দুটো রশ্মিকে সমান্তরাল হতে হবে, আর এই দুটো রশ্মিকে সমান্তরাল হতে গেলে আমাদেরকে কি শর্ত কিভাবে প্রমাণ করতে হবে না, প্রমাণ এটাই করতে হবে যে এখানে যে আমার এই যে কোণটা রয়েছে I1 কোণ আর এইখানে I2 কোণ, এই দুটো কোণ যদি আমরা প্রমাণ করে দিই তাহলে আমরা বলে দিতে পারবো যে এটার মধ্যে কোনো চ্যুতি নাই। কেন? তার কারণটা হচ্ছে এই কোণে প্রবেশ করার পর এইভাবে কোণে বেরোচ্ছে, তো বেরোনোর ফলে যদি এটা আলাদাভাবে বেরোতো তাহলে কি হতো না বিচ্যুতির রাশিমালা অনুসারে I1 - I2 আমাদের বিচ্যুতি হতো। তো যেহেতু বিচ্যুতি হচ্ছে না তাহলে I1 - I2 সমান হয়ে গেলে তাহলে বিচ্যুতি হবে না। আর একটা বিষয়, এটা সমান্তরাল হবে কীভাবে বুঝবো এটা সমান হলে কি হবে দেখো, সমান্তরাল এটা যদি কাঁচ ফলক হয় এখানে কি হচ্ছে না এইখানে এই দুটো আমার কি সমান্তরাল লম্ব প্রতিফলক টানা হয়েছে। তো এইটা যদি সমান্তরাল লম্ব প্রতিফলক হয় তাহলে এই কোণটা এই যে রশ্মিটা রয়েছে আর এই যে রশ্মিটা আমাদের বেরোবে, এই দুটো রশ্মির এই কোণ দুটো সমান হয়ে গেলে তবে গিয়ে আমরা কি বলে দিতে পারবো এটা সমান্তরাল হয়ে যাচ্ছে। কেন? কারণ আগে আমরা যেটা করেছিলাম এটাকে যদি আমরা বাড়াই তাহলে আমরা কি দেখতে পাবো দেখো, এখানে যদি আলাদা করে আমরা এইভাবে ড্র করি তাহলে এইখানে এইরকম দুটো রশ্মি পাচ্ছি, যেটা এইরকম সমান্তরাল এই রশ্মিটা আর এর এই কোণটা আমরা আগেই পড়েছিলাম যে এই কোণ এই চারখানা কোণগুলো কি হয় সমান হয়, এই কোণ আর এই কোণ সমান হয়। তো এই দুটো কোণ যদি সমান হয় এখানে এটা I1 আর এটা I2 হচ্ছে, ঠিক আছে। এইখানে দেখো এটা I1 আর এটা I2 হচ্ছে, তাহলে এই দুটো সমান্তরাল হলে আমরা কি বলে দিতে পারবো এই দুটো রশ্মিও সমান্তরাল হবে। ওকে, এই দুটো যদি সমান হয় আগেই আমরা বলেছিলাম, তো সেইটাকে এইখানে কাজে লাগাতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে I1 = I2কে প্রমাণ করা। তো এটা প্রমাণ করতে গেলে কীভাবে করবো দেখো, খুব সিম্পল, যে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাতে ও বিন্দুতে স্নেলের সূত্র লাগাতে হবে। ও বিন্দুতে যখন স্নেলের সূত্র লাগাবো, এটা যদি আমার 1 নম্বর মাধ্যম, এটা যদি 2 নম্বর মাধ্যম হয়, এটা পুনরায় 1 নম্বর মাধ্যম হবে। তো সেই জায়গাতে কি করব না μ1 2 করব। μ1 2 এর অর্থ হলো 2 নম্বর মাধ্যমের মিউ বাই 1 নম্বর মাধ্যমের মিউ, ঠিক আছে। তো এইটা সমান কি আসবে, এটা সমান আসবে sin I1 বাই sin R2। ওকে, দেখো এবার বি বিন্দুতে আমরা যদি এটাকে লাগাই তাহলে আমরা কি পাবো
তাহলে পাবো μ2 μ1 এবং সেটার মান কি পাবো μ1 বাই μ2 সমান কি হবে সাইন, এখানে আপতন কোণ কোনটা r2, তাহলে এখানে কি করব সাইন r2 বাই সাইন i2 হচ্ছে আমার প্রতিসরণ কোণ। ঠিক আছে, এই দুটো লাইন হয়ে গেল। এরপরে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, দেখো এইটা আর এইটা পরস্পর সমান্তরাল তা এবং এটা ছেদক। ঠিক আছে, আমি আলাদা করে টানছি, এটা আমার ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে একান্তর কোণ হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে r1 সমান r2, যেহেতু এরা কি হবে একান্তর কোণ হবে। ঠিক আছে, যেহেতু এরা একান্তর কোণ। এবার যদি আমরা এটাকে মুছে দিই, এই দুটো জায়গা হোক, এখানে μ2 বাই μ1 আছে আর এখানে μ1 বাই μ2 আছে, তাহলে জাস্ট উল্টো। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে না, এই জায়গাটাতে আমরা যে কোনো একটা মান বসিয়ে দেবো। আচ্ছা, এটা লেখার পর আমরা এখানে কি করতে পারি না r1 জায়গাতে r2 জায়গাতে r1কে প্লেস করব। তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে দেখো কি আসছে, সাইন i1 বাই সাইন r1 সমান কি হবে, সমান হবে 1 বাই μ1 বাই μ2, আর এটাকে করলে কি আসবে 1 বাই সাইন সাইন r2 বাই সাইন i2। ঠিক আছে, এটা হবে। তো এটাকে যদি আমরা মুছে যদি এরপরে করতে যাই তাহলে কি আসবে দেখো, তাহলে আমাদের আসবে সাইন i1 বাই সাইন r1 সমান, এটা তখন উল্টে যাবে, উল্টে গিয়ে হবে কত সাইন i2 বাই সাইন r2, এটাকে আমরা লিখতে পারি সাইন i2 বাই সাইন r1। কেন, অলরেডি আমরা বলেছিলাম যে r1 r2 সমান হয়। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি না, এটা আমরা মুছে দিতে পারি, এটা সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে গেলে এটা কি হয়ে যাবে, কেটে যাবে, কেটে গেলে কি হয়ে যাবে সাইন i1 আর সাইন i2 সমান হবে। অতএব এখানে লিখবো i1 সমান i2। দেখো ম্যাক্সিমাম জন যেটা ভুল করে সেটা এখানে i1 i2 লেখার পরে অতএব চ্যুতি শূন্য লিখে দেয়, এরকমটা বললে হবে না। এইখানে এটা সমান হওয়ার জন্য এখানে লিখতে হবে অতএব আপতিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি কি হবে, সমান্তরাল হবে। তারপরে আমরা লিখব সুতরাং চ্যুতিগতভাবে শূন্য। ঠিক আছে, সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে যে কোশ্চেনটা করব এটা এবং এর পরেরটার মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে মাস্ট আসবে। সো এটাকে আমরা মুছে দিই। এরপরে যেটা আমরা করব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা সবথেকে বেশি, প্রিজমের চ্যুতি। ঠিক আছে, এবং এটার মান কত হয়, এটার মান এটা হয়, সেটা আমরা করব। দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে প্রিজম কি। প্রিজম হচ্ছে একটা প্রতিসরক মাধ্যম, যার ক্ষেত্রে কি হয় এটা কিছুটা এরকমভাবে দেখতে হয়। সো এইখানে দেখো প্রিজমের বেসিক্যালি কটা তল হচ্ছে না, এই পাশের তলটাকে যদি আমরা দেখি সেটা কেমন হবে, এরকম দেখতে হবে। এই তলটাকেও দেখলে কেমন হচ্ছে, এইরকম তল হচ্ছে। আর এই পাশ থেকে এটাকে দেখলে কেমন হচ্ছে, এরকম হচ্ছে। ওকে, সো প্রিজমের ক্ষেত্রে আমাদেরকে এইটা আমাদের কি হয়, এইটা একটা প্রতিসারক তল আর পেছনে একটা প্রতিসারক তল হয়, এটাকে বলা হয় ভূমি। তো এই জায়গাতে আমরা যদি প্রিজমের ক্ষেত্রে যদি আমরা
চ্যুতি নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে যে ছবিটা ড্র করতে হবে সেই ছবিটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। এইভাবে একটা প্রিজম ড্র করতে হবে, ABC প্রিজম, যার এই কোণটাকে এ কোণ দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে বলা হয় প্রতিসারক কোণ। ঠিক আছে, তো এই প্রথম তলে যখন আলো এসে আপতিত হবে, সেই আলো কোন দিকে বেরোনোর কথা ছিল, এরকম ডাইরেকশানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে মেকে গিয়ে এইভাবে আলো নির্গত হবে। তো সেটাকে যদি আমরা বাড়াই, এইখানে একটা বিন্দুতে ছেদ করবে, তাহলে এখানে চ্যুতি করতে কোণ হচ্ছে এই কোণটা হচ্ছে আমাদের চ্যুতি বা বিচ্যুতি। এটাকে যদি আমরা নাম দিই PQR, এটা যদি আমরা P, এটার ক্ষেত্রে Q, এটা N, এটা আমার R, এটা S, ঠিক আছে, এটা ধরো X, এরকম একটা নাম দিলাম। তাহলে এখানে কত কোণে আপতিত হচ্ছে, I1 কোণে আপতিত হচ্ছে এবং I2 কোণে। আচ্ছা, এইখানে লম্বটা কি হবে, এইভাবে একটা লম্ব ড্র করো, যে দুটো লম্ব পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো, তো এটা হচ্ছে N ড্যাশ। তখন এইখানে আপতন কোণ কোনটা হবে, এই কোণটা হবে I2। এটা যেহেতু I হচ্ছে, তাহলে এটা হবে R1 আর এটা হবে R2। ঠিক আছে, তো এখানে একবার শুধু আমাদেরকে একটা লাইন লিখে দিতে হবে, সেটা হচ্ছে PQ রশ্মি I1 কোণে আপতিত হয়ে দ্বিতীয় তল থেকে I2 কোণে নির্গত হয়। ঠিক আছে, বা I1 কোণে আপতিত হওয়ার পর R1 কোণে প্রতিসৃত হয়ে দ্বিতীয় তলে R2 কোণে আপতিত হয়ে I2 কোণে প্রতিসৃত হয়। তাহলে মানে এটা এখানে কী হচ্ছে, প্রথম তলে I1 কোণে আপতিত হয়ে R1 কোণে প্রতিসৃত হওয়ার পর দ্বিতীয় তলে I2 কোণে আপতিত হয়ে দ্বিতীয় কোণে আপতিত হওয়ার পরে এটা R2 কোণ হবে, R2 কোণে আপতিত হওয়ার পরে I2 কোণে প্রতিসৃত হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা। তো এখান থেকে আমরা যখন এর পরের স্টেপ করতে যাব, তখন সেখানে কি লক্ষ্য করব দেখো। তো এইখানে বিচ্যুতি রাশিমালা আমাদেরকে লিখতে হবে। এখানে কি লিখবো, বিচ্যুতি। দেখো স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের খুব সহজে হয়ে যাবে, এটা 3 নম্বরের কোশ্চেন আসে। তো বিচ্যুতি আমরা কি লিখবো, ডেল্টা সমান কত কোণ লিখবো, এটা কোণটা হবে আমাদের, এটা একটা নাম দিয়ে দিই, এই জায়গাতে এটাকে নাম চেঞ্জ করা যাক, এটাকে S দাও, এটাকে R দাও, এটাকে সামথিং T দিয়ে দাও। তো এইখানে কোণ কত হবে, XRS, এই কোণটা হবে বিচ্যুতি। এবং এখানে আমি ভেঙে ভেঙে করছি, তোমরা বোঝার চেষ্টা করো। এই দেখো, এটা ছিল আমার, ধরো এইখানে Q কোণ ছিল, এটা R ছিল আর এটা S ছিল। তো এই যে PQRS ত্রিভুজ রয়েছে, এইটা আমাদের বিচ্যুতির কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এই বিচ্যুতি কোন দুটো কোণের সমান হবে, এই দুটো কোণের সমান হবে, যেহেতু এটা বহিস্থ কোণ আর এটা অন্তস্থ কোণ। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা এখানে কি করতে পারি না, এটা সমান আমরা এটা লিখব যে এটা কোন দুটো কোণের সমান হচ্ছে, একটা হচ্ছে RQS প্লাস RSQ, এই দুটো কোণের সমষ্টি হবে। ছবিটা যদি বোঝা না যায়, আর একবার মুছে ভালো করে আঁকছি। দেখো, এই রকম পি এসে এইখানে কিউ কোণে আপতিত হয়েছে, এটা হচ্ছে I1, এটা হচ্ছে N। এবার এটা কোন দিকে যাওয়ার কথা ছিল, এই দিকে যাওয়ার কথা ছিল, গেছে কোন দিকে, এইরকম গেছে, দিয়ে এইরকম কোণে আপতিত হয়েছে। তো পেছনে ডট ডট করে বাড়ালে এটা R কোণে ছেদ করে, আর এটা হচ্ছে S, এর মধ্যে এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, আর এইটা হচ্ছে I2, এটা হচ্ছে N ড্যাশ। ঠিক আছে,
সো এবার দেখো খেয়াল করে এখানে মজার ব্যাপার দেখো, এটা হচ্ছে তোমার হয়ে গেল, কারণ এটা হচ্ছে এই ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজটা থেকে আমরা এটা পেলাম এক্সআরএস এর মান, ঠিক আছে। তো এইখানে এর পরে কি করব দেখো, এর পরের স্টেপ এইখানে দেখো, সেটা হচ্ছে NQP, এই কোণটা কার সঙ্গে সমান হচ্ছে, RQO, এই কোণটার সঙ্গে সমান হচ্ছে। কেন? কারণ এটা বিপ্রতীপ কোণ। দেখো তোমরা বোঝার ক্ষেত্রে এটা লিখে রাখতে পারো, তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তো এটা বিপ্রতীপ কোণ হচ্ছে, এই জন্য এটা সমান হচ্ছে। তো এই যে কোণটা সমান হচ্ছে, এই কোণটা এই RQO কোণ দুটো কোণের সমান হচ্ছে। কি না, একটা হচ্ছে RQS, আর একটা হচ্ছে SQO, এই দুটো কোণের সমান হচ্ছে। তো এখানে RQS কোণটাকে এইখানে আমরা কি লিখব না, এইভাবে এটা লিখে দেবো যে RQS কোণ সমান, এটা তোমরা লিখতে পারো RQO মাইনাস SQO, এটা লিখতে পারো। না হলে এরপর স্টেপ ডাইরেক্টলি লিখতে পারো। কি সেটা হচ্ছে I1 মাইনাস R1। একই রকমভাবে এই RSQ উল্টো দিকের ক্ষেত্রেও একই রকমভাবে এটা হবে। এটা কি হবে দেখো, কি হবে সিমিলারলি এইখানে এইটাকে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এই যে কোণটা রয়েছে এই কোণটা থেকে ওই কোণটা বাদ দিতে হবে, মানে RSO এই কোণ থেকে বাদ যাবে মাইনাস OSQ, অর্থাৎ সেটা হবে I2 মাইনাস R2। তাহলে পুরো সিস্টেমটা কি পাওয়া গেল, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটা আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট কাজ হয়ে গেল, এটা আমাদের হাফ হয়ে গেল। ওই যে প্রমাণটা করতে হবে I1 প্লাস I2 মাইনাস A, এইটা চলে এলো। এরপরে কি করতে হবে, R1 মাইনাস R2কে আমরা A প্রমাণ করতে হবে। এটা খুবই সহজ, এর পরের স্টেপটা একটু ফলো করলেই আমাদের হয়ে যাবে। দেখো এরপরে আমাদের কি করতে হবে, এই 1 নম্বর সমীকরণ রেখে দেওয়ার পর আমাদেরকে যেতে হবে চতুর্ভুজে। কোন চতুর্ভুজ? চতুর্ভুজ A, এটার নাম A ছিল, এটা B ছিল, এটা C ছিল। তো AQOS, তার মানে কোন চতুর্ভুজটা বুঝতে পারছো? এই যে চতুর্ভুজটার কথা বলা আছে, এই চতুর্ভুজের কথা বলা আছে। চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি, আমরা সবাই জানি। তো সেইটাকে আমরা যখন লাগাবো এইখানে কি হবে না, এইটা A কোণ, এই কোণটার মান, ঠিক আছে, প্লাস কি হবে দেখো, এই যে কোণটার মান রয়েছে, কোন কোণটা না এই কোণটা, এই কোণটার মান কি হচ্ছে না, এই কোণটার মান হচ্ছে AQO, এই কোণ প্লাস ও কোণ, ঠিক আছে, এ কোণ প্লাস ও কোণ, ও কোণ বলতে কোনটা, এই কোণটা, ঠিক আছে। প্লাস কি হবে কোন কোণটা, উল্টো পাশের ASO। সিমিলারলি দেখো এটাকে যদি আমরা এইভাবে ড্র করি, তাহলে এই কোণটার মান কি হচ্ছে, এটা কিউ বিন্দুর কোণ, এটা হচ্ছে এস বিন্দুর কোণ, আর এটা হচ্ছে ও বিন্দুর কোণ। তো 4টার যোগফল কত হবে, 360 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এইটাতে যদি 360 ডিগ্রি হয়, তাহলে এর মধ্যে এই কোণ আর এই কোণের মান 90 ডিগ্রি হয়। কেন? কারণ এইটা হচ্ছে আমার লম্ব টানা হয়েছে, ঠিক আছে। তো এইখানে এ কোণ প্লাস ও কোণ প্লাস কত হবে, 180 সমান 360। তো এরপরে কি হবে, এ কোণ প্লাস ও কোণ সমান 180 ডিগ্রি হবে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এটা জাস্ট এরপরে আরেকটা স্টেপ করব, করলে আমাদের উত্তর মিলে যাবে। কত সহজে মিলে যাচ্ছে দেখো। এটা আমরা মুছে দিচ্ছি, আমাদের জায়গা শর্ট রয়েছে। দেখো এটা একটা ইম্পর্টেন্ট। এরপরে তারপরের স্টেপে আমরা কি করব, ত্রিভুজ নেব। কোন ত্রিভুজ? ত্রিভুজ
SQO এই ত্রিভুজ থেকে কি পাবো দেখো, এই ত্রিভুজ থেকে পাবো আমরা R1 R2 আর O কোণ। এই তিনটে কোণ রয়েছে, এটা একটা আর এটা একটা। এইটার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি আমরা জানি। তো এইখান থেকে ও কোণের মান কত হবে? 180 মাইনাস R1 মাইনাস R2। এই মানটাকে আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে দেখো, এ কোণ ও কোণের মান কত আসছে? 180 মাইনাস R1 মাইনাস R2 সমান 180। এবং এই 180 কেটে যাবে, R1 ওইগুলোর পাশে চলে গেলে এ কোণের মান আমরা পেয়ে যাব R1 প্লাস R2। ঠিক আছে, আমাদের প্রমাণ হয়ে গেল। অলরেডি আমরা প্রমাণ করে রেখেছিলাম ডেল্টা 1 নম্বর সমীকরণে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এই জায়গাতে আমরা এই মানটা কি করব? পুট করে দেবো। ঠিক আছে, তো I1 প্লাস I2 মাইনাস এই আমাদের প্রমাণ হয়ে গেল। তো এই জায়গাতে খুব ভালো করে স্টেপগুলো মনে রাখো, বা স্টেপগুলো তোমরা লিখে নিতে পারো। প্রথম স্টেপে দেখো 3টে স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 কি করতে হবে? চ্যুতি কোণের রাশিমালা লেখো, চ্যুতি কোণটা খুঁজে বের করো, এবং সেটা কত হবে? XRS কোণ। ঠিক আছে, এটা হবে চ্যুতি কোণ। 2 নম্বর স্টেপে কি করব? 2 নম্বর স্টেপে এটার মান লেখো, মানে কি? অন্তস্থ কোণদ্বয়ের যোগফল। যোগফল এটা লেখো। এবার 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ওই দুটো কোণের মান কি হবে? I1 মাইনাস R1 আর I2 মাইনাস R2 এটা হবে। ঠিক আছে, এই দুটো হবে, এইটাকে সাজিয়ে লিখে নাও। 4 নম্বর স্টেপ, চতুর্ভুজে আসো। চতুর্ভুজের 4টা কোণের যোগফল করো। কী হবে না, আমাদের 360 ডিগ্রি কোণের যোগফল করো। যোগফল 360 করো। 5 নম্বর স্টেপ, সেইখানে দুটো কোণের মান 90 ডিগ্রি বসাও। 6 নম্বর স্টেপ কি হবে? ত্রিভুজে আসো। ত্রিভুজে কি করবে না, ত্রিভুজে এসে প্রমাণ করো যে R1 প্লাস R2 ও কোণ সমান 180 মাইনাস R1 মাইনাস R2, এটা প্রমাণ করো। ঠিক আছে, এটা প্রমাণ করার পর এই ও কোণের মানটা পুনরায় কোথায় বসাবে? এইখানে বসাবে। এইখানে আরেকটা হচ্ছে এ কোণ প্লাস ও কোণ সমান 180 হয়, এটা প্রমাণ করো। দিয়ে 7 নম্বর স্টেপে এটা করলে আমাদের পুরো আনসারটা মিলে যাবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কারণে কি হচ্ছে না, এটাকে আমাদেরকে খুব ভালো করে করতে হবে। সো এখানে আমরা 3টে কোশ্চেন সম্পর্কে আলোচনা করলাম, যেটা পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে প্রতিসরণের চ্যুতি কাকে বলে, রাশিমালা লেখো। 2 হচ্ছে সমান্তরাল কাঁচফলকে বিচ্যুতি হয় না, প্রমাণ করো। আর 3 হচ্ছে প্রিজমের চ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো। এই 3টে কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট, এবং এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রিজমের চ্যুতির রাশিমালা। ঠিক আছে, এর পরের অংশে আমরা কী কী ইম্পর্ট্যান্ট আছে আমরা পরের পার্টে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে এখান পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।